great leader. I say it to everybody, you're a great leader. বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির মানচিত্র। এক সময় যে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক শক্তির একক নিয়ন্ত্রক হিসেবে দেখা হতো, আজ সেই অবস্থান চ্যালেঞ্জের মুখে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, চীনের উত্থান, ব্রিক্সের বিস্তার, তাইওয়ান সংকট, হরমুজ প্রণালীর উত্তেজনা, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। এই বাস্তবতার কেন্দ্রে এখন তিনটি নাম: যুক্তরাষ্ট্র, চীন এবং ইরান। একদিকে ওয়াশিংটন চেষ্টা করছে বৈশ্বিক প্রভাব ধরে রাখতে, অন্যদিকে বেইজিং অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতির মাধ্যমে নতুন শক্তি কেন্দ্র হয়ে উঠছে। আর তেহরান পশ্চিমা চাপ ও সামরিক মোকাবেলার মধ্য দিয়েও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চীন সফর, ইরানকে ঘিরে যুদ্ধের আবহ, ব্রিক্স জোটের সক্রিয়তা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, বিশ্ব কি নতুন মাল্টিপোলার অর্ডারে প্রবেশ করছে? কেন ট্রাম্পের বেইজিং সফরকে বিশ্লেষকরা দুর্বল আমেরিকার প্রতীক বলছেন? চীন কিভাবে যুক্তরাষ্ট্রের দুর্বলতাকে কাজে লাগাতে পারে? মধ্যপ্রাচ্য, এশিয়া, এমনকি বাংলাদেশের মতো দেশগুলোর ওপর এই পুরো পরিবর্তনের প্রভাব কেমন হতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে প্রথমে অনেকেই ঐতিহাসিক কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখেছিলেন, কারণ ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক গত এক দশকে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত নিষেধাজ্ঞা, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর, সেমিকন্ডাক্টর প্রতিযোগিতা, সব মিলিয়ে দুই পরাশক্তির সম্পর্ক এখন স্ট্র্যাটেজিক রাইভালরিতে রূপ নিয়েছে। কিন্তু এই সফরের সময়কাল এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে অন্য চিত্র সামনে আসে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এমন এক সময়ে বেইজিং সফরে যান যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক আস্থাহীনতার মুখে পড়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা এবং সামরিক সংঘর্ষের ফলাফল নিয়ে ওয়াশিংটনের ভেতরেই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত কৌশলগত লক্ষ্য অর্জনে কতটা সফল হয়েছে সেটি নিয়েও বিতর্ক রয়েছে। ফলে চীন সফরটি শক্তির প্রদর্শনের বদলে অনেকের কাছে কৌশলগত প্রয়োজন হিসেবেই প্রতিভাত হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এখন শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা কাঠামোর ভবিষ্যৎ নির্ধারণ করছে। বর্তমান বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় দুই শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। বিশ্বের সাপ্লাই চেইন, প্রযুক্তি শিল্প, জ্বালানি বাজার, ডলার নির্ভর অর্থনীতি সবকিছুই এই দুই দেশের সম্পর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু গত কয়েক বছরে এই সম্পর্ক ভয়াবহভাবে খারাপ হয়েছে। যুক্তরাষ্ট্র চীনা প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। চীনকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে বর্ণনা করা হয়েছে। তাইওয়ান ইস্যুতে দুই দেশের সামরিক উত্তেজনা বেড়েছে। দক্ষিণ চীন সাগরের নৌশক্তি প্রদর্শন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা চরমে পৌঁছেছে। এই অবস্থায় ট্রাম্পের সফর ছিল সম্পর্ক পুনর্গঠন কিংবা অন্তত উত্তেজনা নিয়ন্ত্রণের একটি চেষ্টা। বিশ্ব রাজনীতিতে পারসেপশন বা ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র বাস্তবে যতটা শক্তিশালী তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো বিশ্ব তাকে কতটা শক্তিশালী মনে করছে। কোল্ড ওয়ার পরবর্তী বিশ্বে যুক্তরাষ্ট্রকে এমন একটি শক্তি হিসেবে দেখা হতো যারা চাইলে বিশ্বের যে কোনো অঞ্চলে সামরিক, অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু গত দুই দশকে কয়েকটি ঘটনা সেই ভাবমূর্তিকে ধাক্কা দিয়েছে। 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ছিল ওয়াশিংটনের জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা। 20 বছর যুদ্ধের পর তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে। কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খল দৃশ্য পুরো বিশ্বকে নাড়া দেয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা যুক্তরাষ্ট্রের অজেয় শক্তি ইমেজকে দুর্বল করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিলেও যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। এর ফলে পশ্চিমা জোটের ভেতরে ক্লান্তি তৈরি হয়েছে। ইউরোপে জ্বালানি সংকট বেড়েছে, বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে প্রধান নিরাপত্তা শক্তি হিসেবে অবস্থান করছে, কিন্তু বর্তমানে সেখানে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সৌদি আরব এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত বহুমুখী কূটনীতি অনুসরণ করছে, ইরান আগের তুলনায় অনেক বেশি সক্রিয়, রাশিয়া ও চীনও মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে। ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য আর আগের মতো নেই। চীন খুব সতর্ক ও দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণ করে। বেইজিং সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না, বরং তারা অর্থনীতি, প্রযুক্তি, অবকাঠামো এবং কূটনীতির মাধ্যমে প্রভাব বাড়াতে চায়। যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, ঋণ সংকট সহ একাধিক ফ্রন্টে ব্যস্ত, তখন চীন তুলনামূলক স্থিতিশীল অবস্থান থেকে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এখন বিশ্বের বৃহত্তম অবকাঠামো প্রকল্পগুলোর একটি। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে বন্দর, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পাঞ্চলে বিনিয়োগ করছে। মধ্যপ্রাচ্যেও চীনের উত্থান বিস্ময়কর। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপনে চীনের মধ্যস্থতা বিশ্বকে অবাক করেছিল। এটি দেখিয়েছে চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং কূটনৈতিক শক্তি হিসেবেও উঠে আসছে। ব্রিক্স এখন আর শুধু অর্থনৈতিক জোট নয়, এটি ধীরে ধীরে রাজনৈতিক ও কৌশলগত প্ল্যাটফর্মেও পরিণত হচ্ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শুরু হওয়া এই জোটে এখন নতুন সদস্য যুক্ত হচ্ছে। এই জোটের দেশগুলো বিশ্ব জনসংখ্যার বড় অংশ প্রতিনিধিত্ব করে, জ্বালানি সম্পদের বড় অংশ নিয়ন্ত্রণ করে, বৈশ্বিক অর্থনীতিতে বড় অবদান রাখে। ব্রিক্স এখন ডলার নির্ভরতা কমানোর কথাও বলছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এদিকে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে বিকল্প অর্থনৈতিক ও কূটনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছে। ব্রিক্স সেই সুযোগ তৈরি করছে। বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইওয়ান বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভূরাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্টগুলোর একটি। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে, অন্যদিকে তাইওয়ানকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। কারণ তাইওয়ান বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের কেন্দ্র। বিশ্বের উন্নত চিপ উৎপাদনের বড় অংশ তাইওয়ানে হয়। যদি তাইওয়ান নিয়ে যুদ্ধ হয়, বৈশ্বিক প্রযুক্তি শিল্প ক্ষতিগ্রস্ত হবে, বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে, সামরিক সংঘাত বৈশ্বিক রূপ নিতে পারে। ইরান বহু দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক হুমকির মুখে রয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক বৈরী। কিন্তু এই দীর্ঘ চাপের মধ্যেও ইরান একটি বিষয় খুব স্পষ্টভাবে করেছে, তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে একটি কৌশলগত নেটওয়ার্ক তৈরি করেছে ইরান, যাকে পশ্চিমা বিশ্লেষকরা এক্সিস অফ রেজিস্ট্যান্স বলেন। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইরাকের বিভিন্ন শিয়া গোষ্ঠী, ইয়েমেনের হুথি আন্দোলন, সিরিয়ার আসাদ সরকারপন্থী শক্তি। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান সরাসরি যুদ্ধ ছাড়াও আঞ্চলিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এছাড়াও গত এক দশকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরিতে তারা সক্ষমতা দেখিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর ইরানি ড্রোন নিয়ে আন্তর্জাতিক আলোচনা আরও বেড়ে যায়। ইরানের অন্যতম বড় কৌশল হলো বাইরের নিরাপত্তা গ্যারান্টির ওপর নির্ভর না করা। তারা বিশ্বাস করে নিজেদের সামরিক সক্ষমতা ও জনগণের প্রতিরোধ শক্তিই তাদের মূল নিরাপত্তা। এই ধারণা থেকেই তেহরান পশ্চিমা চাপকে অস্তিত্বের লড়াই হিসেবে উপস্থাপন করে। বিশ্ব রাজনীতির এই পরিবর্তন বাংলাদেশের মতো মধ্যমায়ের দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। প্রথমত, অর্থনৈতিক প্রভাব। তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়বে। বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাংলাদেশের ওপরও চাপ ফেলবে। ডলার সংকট বাড়তে পারে। দ্বিতীয়ত, কূটনৈতিক ভারসাম্য। বাংলাদেশকে এখন আরও সতর্ক ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হবে, কারণ যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, চীন বড় উন্নয়ন সহযোগী, মধ্যপ্রাচ্য বাংলাদেশের শ্রমবাজারের কেন্দ্র। ফলে বড় শক্তিগুলোর সংঘাতে ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যে বৈশ্বিক ব্যবস্থা গড়ে উঠেছিল, সেটি এখন পরিবর্তনের মুখে। আজকের বিশ্বে চীন অর্থনৈতিক শক্তি, রাশিয়া সামরিক চ্যালেঞ্জ, ইরান আঞ্চলিক প্রতিরোধ শক্তি, ব্রিক্স বিকল্প জোট,
গ্লোবাল সাউথ আরও সক্রিয়। ফলে বিশ্ব ধীরে ধীরে মাল্টিপোলার বা বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র হঠাৎ দুর্বল হয়ে পড়েছে। এখনও যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি, ডলারের নিয়ন্ত্রক, প্রযুক্তি ও আর্থিক ব্যবস্থার কেন্দ্র। কিন্তু তাদের আধিপত্য আগের মতো আর একক নয়। বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পুরনো শক্তির কাঠামো ভাঙছে, কিন্তু নতুন কাঠামো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে তিনটি বাস্তবতা: চীনের উত্থান, যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ, ইরানের প্রতিরোধ ভিত্তিক কৌশল। ট্রাম্পের বেইজিং সফর তাই শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি ছিল বিশ্বশক্তির পাল্টে যাওয়া সমীকরণের প্রতীক। একসময় যে ওয়াশিংটন অন্যদের জন্য শর্ত নির্ধারণ করত, এখন তাদেরকেও হিসাব করতে হচ্ছে নতুন শক্তিগুলোর অবস্থান। আর সেই নতুন বাস্তবতায় চীন কৌশলগত সুযোগ দেখছে। ইরান নিজেদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছে, আর বিশ্ব ধীরে ধীরে প্রবেশ করছে অনিশ্চিত কিন্তু গুরুত্বপূর্ণ এক নতুন যুগে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন একটাই: এই নতুন বিশ্ব ব্যবস্থায় কে হবে আগামী দিনের নিয়ন্ত্রক? যুক্তরাষ্ট্র, চীন, নাকি এমন এক বহুমেরু কেন্দ্রিক বিশ্ব যেখানে আর কোনো একক শক্তির আধিপত্য থাকবে না? উত্তর হয়তো সময় দেবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বদলাতে শুরু করেছে বিশ্ব রাজনীতির খেলা। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।